আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি পড়ছে না। বিশাল পুরনো বট গাছ, গাছের ছায়ায় মোড়ল মশাই চেয়ারে বসে আছেন। চারপাশে গ্রামের লোকজন, কেউ দাঁড়িয়ে, কেউ নিচে বসে। বট গাছের শুকনো পাতা উড়ে গিয়ে মাটিতে পড়ছে। একটা চাপা উৎসবের গন্ধ বাতাসে। ওহে সবাই শোনো, সামনে কিন্তু নির্বাচন। ভাবছি এই উপলক্ষে একটা জমজমাট খাওয়া দাওয়া হোক। অনেকদিন গ্রামে কিছু হয় না, তাই ভাবছি একটা ভুনা খিচুড়ির আয়োজন হয়ে যাক। গায়ের লোক একসাথে বসে খেলে মনটা ভালো হয়ে যায়, বুঝলে? মোড়ল মশাইয়ের কথায় গ্রামের লোকজনের মধ্যে একরকম গুঞ্জন উঠল। সাবাস মোড়ল মশাই, একদম ঠিক কথা। সেটাই তো। যদি এমন একটা মেঘলা দিনে একটা খিচুড়ির উৎসব হতো না, পুরা জমে যেত। বর্ষার দিনে গরম ভুনা খিচুড়ি, উফ, শুনেই জিভে জল চলে এলো। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন উঠে দাঁড়ালো। মাঝারি গড়ন, পরনে ধুতি ফতুয়া। লোকটির নাম রঘু। হাটের পাশেই ছোটখাটো খাবারের দোকান চালায়। নিজের রান্না নিয়ে বেশ গর্বও আছে। মোড়ল মশাই, এই আয়োজনের যদি ভুনা খিচুড়ি রান্নার দায়িত্বটা আমাকে দয়া করে দেন, আমি এমন ভুনা খিচুড়ি রাঁধবো, ফাটিয়ে দেব। আমার হোটেলের খিচুড়ি তো আপনারা খেয়েছেন সবাই, এইবার আসল ঝাঁজটা দেখবেন। লোকজন একটু চুপচাপ হয়ে যায়। কেউ কেউ মুখ টিপে হাসে, কেউ কেউ রঘুর আত্মবিশ্বাসে মুগ্ধ। কিন্তু মোড়ল মশাই তখন চেয়ারে বসে চোখ সরু করে তাকালেন রঘুর দিকে। তার মুখে একরাশ স্নিগ্ধ অথচ কর্তৃত্বপূর্ণ হাসি। রঘু, তোর রান্না খারাপ বলছি না, হোটেলের খিচুড়ি চলতেই পারে, কিন্তু গ্রামের ভুনা খিচুড়ি মানে উৎসবের ভুনা খিচুড়ি, যেটা শুনলে পেট আর মন দুটোই ভরে যায়। সেই খিচুড়ি মানে একটাই নাম, হারান কাকা। এই গাঁয়ের যত শ্রাদ্ধ, ভোগ, পিকনিক আর বিয়ের উৎসব সবখানেই খিচুড়ির মানে হলো হারানের ভুনা খিচুড়ি। ওই লোকটা যেন চাল ধোয়া থেকে ভুনা পর্যন্ত প্রতিটি ধাপেই মন্ত্র পড়ে দেয়। ওর হাতের খিচুড়ি মানে গ্রামের মাটির স্বাদ, আর যেন মায়ের মতো হাত। তুই খিচুড়ি বানাস ঠিক আছে, কিন্তু হারান কাকা যা ভুনা খিচুড়ি বানায়, মনে হয় রান্নার ভেতর জাদু দিয়ে মানুষের মন জয় করে। হারান কাকার ভুনা খিচুড়ি মানে হারানোর স্বাদ নেই, কেবল পাওয়ার আনন্দ আছে। ঠিক কথা, হারান কাকা রান্নার হাতে যেন জাদু আছে। তোর ভুনা খিচুড়ির ঘ্রাণই পেট ভরায়। আরে আমাদের কাকা পেঁয়াজ, রসুন আর গোটা গরম মশলা দিয়ে যে মিশ্রণটা বানায় না, একবার খেলেই চোখ বুজে বলতে হবে এটা খিচুড়ি না অমৃত। আমার তো মনে হয় উনি চাল ধোয় না, মন্ত্র পড়ে। তাহলে এটাই ঠিক হলো। আজ সন্ধ্যায় আমার উঠোনেই হবে খিচুড়ির উৎসব, আর রান্না করবেন আমাদের হারান কাকা। রঘু কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। লোকজন যখন হারান কাকার প্রশংসায় মেতে উঠল, তখনও সে দাঁড়িয়ে রইল একইভাবে, কিন্তু চোখে ছিল এক ধরনের চাপা রাগ আর ক্ষোভের রেখা। বুকে যেন আগুন জ্বলছিল, কিন্তু বাইরে মুখে হাসি ফুটিয়ে রাখা ছাড়া আর কিছুই করার নেই। নিজেকে হঠাৎ করেই যেন অপমানিত মনে হলো। তার এই গায়ে এত বছর ধরে দোকান চালিয়ে খিচুড়ি রাঁধে, তবু তার চেয়ে বড় নাম হারান। সবাই তো মুখে বলল না, কিন্তু চাহনিতে স্পষ্ট এই উৎসবে তার কোনো দাম নেই। একবার হারানের দিকে চেয়ে থাকলো, চোখে বিদ্বেষ নেই। তারপর কিছু না বলে, কাউকে কিছু না বুঝিয়ে ধীরে ধীরে পেছনের ভিড়টা চিরে নীরবে পেরিয়ে গেল। চোখের মধ্যে আগুন ছিল, মুখে নীরবতার মুখোশ। হারান কাকার নামটাই যেন তার কাছে অপমানের প্রতীক হয়ে দাঁড়ালো। সন্ধ্যা নামছে, চারিদিকে মাটির উনুনে আগুন জ্বলছে। হারান কাকা রান্না করছেন, ধোঁয়া উঠছে, খিচুড়ির ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কড়াইতে পেঁয়াজ ভাজা, রসুন কুচি, মশলার ছ্যাঁক ছ্যাঁক শব্দ। চারিদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মোড়ল বাড়ির উঠোনের চালের নিচে। লোকজন খিচুড়ি খেতে শুরু করলো। কয়েক সেকেন্ডে সবার চোখে মুখে প্রশংসার ঝড়। উফ, কাকা, আপনি খিচুড়ির নামে যা দিলেন,
এটা কি খিচুড়ি না স্বর্গের খাবার? এই স্বাদ আমি জীবনে কোথাও পাইনি। কি সুন্দর ঝাঁঝ! ও, আজ পেঁয়াজে এমন কি করলে কাকা? এত মিষ্টি মিষ্টি গন্ধ, মনটা ভরে গেল। আমি তো তাই বলি, কাকা রান্না সরকার বাহাদুরকে পাঠানো উচিত। তোরা বলছিস আমি খিচুড়িতে কি মেশাই? কিছু মেশাই না রে, তোদের জন্য একটু ভালোবাসা মিশিয়ে দিলাম। নীরব গ্রাম, রাত গভীর, আকাশে মেঘ, হালকা হাওয়া দিচ্ছে। রাস্তার পাশে বাঁশঝাড়ের মধ্য থেকে হুক্কা হওয়া শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গায়ে পুরনো ময়লা ধুতি, গলায় গামছা ঝোলানো, হাতে মদের বোতল নিয়ে রঘু মাতাল অবস্থায় হাঁটছে গ্রামের রাস্তা ধরে। শালা হারান, সবাই শুধু ওর নামই করে। হারান খিচুড়ি বানায়, হারান ভালো খিচুড়ি বানায়। আর আমি কি, আমি কি কিছুই না রে চালা? আমি বলেছিলাম সাবধানে খিচুড়ি বানাস, কিন্তু কে শোনে কার কথা? এখন দেখ, ওর নামে সব দোষ পড়েছে, পুলিশ ওকে নিয়ে চলে গেছে। হাঁটতে হাঁটতে সে হোঁচট খায়, একটু সোজা হয়ে দাঁড়ায়, আবার মদ খায়। মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। রাস্তা তখন সম্পূর্ণ ফাঁকা। আচমকা হাওয়া বইতে শুরু করে, বাঁশঝাড় কাঁপে, গা ছমছমে নীরবতা। আবার খানিক পর শিয়ালগুলো একসাথে হুক্কা হওয়া করে ডেকে ওঠে, যেন কোনো কিছুর আগমন টের পেয়েছে তারা। আর তখনই অন্ধকার ভেদ করে একটা কালো ছায়া ধীরে ধীরে রঘুর সামনে এসে দাঁড়ায়। টর্চের আলোটি সেখানে ধরতেই রঘু যা লক্ষ্য করলো তাতে সে থমকে যায়। সে হারানকে দেখে, কিন্তু সে স্বাভাবিক নয়। সেটা আসলে হারানের আত্মা। গায়ে পুরনো ছেঁড়া ধুতি, ফতুয়া, জিভ বেরিয়ে আছে, গলায় দাগ, চোখ আগুনের মতো জ্বলছে। কিন্তু তা দেখতে সে প্রস্তুত ছিল না। আরে রঘু, দেখ দেখ, আজ আমি ফিরে এসেছি। এবার তোর পালা। এবার আমি তোর খেলা শেষ করতে এসেছি। তুই আমাকে অপবাদ দিয়েছিস, তাও সহ্য করেছি। তোর যদি শত্রুতা থাকতো তাহলে সেটা আমার সঙ্গে, কিন্তু ওই ছোট ছোট বাচ্চাদের সাথে তুই এটা কি করলি? না না, আমি 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 কিছু করিনি। আমি আমি বলছি আমি কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। হারান কাকা, দয়া করে আমাকে ছেড়ে দাও। রঘু তখন অন্ধকার ভেদ করে পেছনের দিকে দৌড়ে পালাচ্ছে। ঘামে ভিজে গেছে শরীর, চোখে মুখে শুধুই আতঙ্ক। আর তার পিছন পিছন ছুটছে হারানের আত্মা। হঠাৎ করে আকাশটা গর্জে ওঠে, যেন বজ্র আর মেঘ একসঙ্গে প্রতিশোধে নেমেছে। তারপরেই শোনা যায় একের পর এক শিয়ালের ডাক। হুক্কা হুয়া করে ডাক ছাড়ছে তারা। হাড় কাঁপানো সেই আওয়াজ গিলে নেয় চারিদিকের নিস্তব্ধতা। বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কেউ আছো? ও বাঁচাও, কেউ কি শুনছো না? বাঁচাও আমাকে, বাঁচাও। রঘুর গলা ফাটানো চিৎকার ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। দূরের একটা বাড়ি থেকে আলো জ্বলে ওঠে। কয়েকজন লোক হাতে লণ্ঠন নিয়ে ছুটে আসে। লণ্ঠনের আলোয় একে একে দেখা যায় তাদের মুখ, উদ্বিগ্ন। এই রঘু, কি রে, এমন চিৎকার করছিস কেন? কে মেরে ফেলবে তোকে? এই দেখো, ওই দিকের মাঠের ধারে দাঁড়িয়ে আছে কে যেন। এই, কে রে তুই? এ তো হারান কাকা। হারান কাকার এই হাল কেন? ওকে তো পুলিশে ধরে নিয়ে গেছিল। লণ্ঠনের হলুদ আলো অন্ধকার ছিঁড়ে হারানের সে আত্মাকে ছুঁয়ে ফেলে। দেখা যায় সে মাটিতে দাঁড়িয়ে নেই, হাওয়ায় ভাসছে। তার চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছে। গলা থেকে একটানা ভেসে আসে ঠান্ডা রক্ত জমাট করা হাসি। আমি তো চেয়েছিলাম
তুই একদিন গ্রামের সবার সামনে আয়। আজ এলি গ্রামের সবার সামনে, আজ তোরা সবাই জানবি সত্যি ঘটনা। আমাকে সেদিন কেন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? আমার তো সেদিন কোনো দোষ ছিল না। আমাকে সেদিন কেন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? তোরা তো সবই জানিস, আমার নিজের কোনো সন্তান নেই। তাই বছরের একদিন আমি অনাথ আশ্রমে গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াই। সেদিনও তাই করছিলাম। রান্না চলছিল, অনাথ আশ্রমের বাচ্চারা খুশিতে খাবার অপেক্ষায় বসেছিল। তখন রঘু এসে আমাকে বলল, কাকা, এখানে আর একটু ঘি দিলে আরো টেস্টি হবে। রঘুর কথা শুনে হারান কাকা রান্নার জায়গায় তাকে রেখে চলে যায় ঘি আনতে। আর এই ফাঁকে খাবারের হাঁড়িতে সে কিছু মিশিয়ে দেয়। আমি ভেবেছিলাম ছেলেটা সাহায্য করছে, আমি তাকে সেখানে রেখে ঘি আনতে চলে যাই। তারপর সেখানে এসে দেখি রঘু আর নেই। খিচুড়ি রান্না শেষ করে সেই অনাথ বাচ্চাদের খেতে দিই। বাচ্চারা খেলো আনন্দ করে, কিন্তু একটু পরেই একটার পর একটা বাচ্চা অসুস্থ হতে থাকে, আর 3টে শিশু লুটিয়ে পড়ে মারা যায় সেখানে। আর বাকি বাচ্চারা ছটফট করছিল, তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মোড়ল মশাই এলেন, আর কি বললেন জানিস? তোমার সন্তান নাই, তুমি বুঝবে কি এর মর্ম? এতগুলো বাচ্চা অসুস্থ, 3টে মরেছে, তুমি এটা কি করলে কাকা? আমি বলতে চেয়েছিলাম আমি কিছু করিনি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমি শুধু মুখ বন্ধ করে কেঁদে চলেছি। মোড়লের কথায় নয়, ওই বাচ্চাগুলোর কথা ভেবে। আমি মোড়ল মশাইকেও সেদিন কিছু বলতে পারিনি। গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাকে পুলিশে দেওয়ার। পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল, আমাকে জেলে ভরলো। সেটাতে আমার কোনো আফসোস ছিল না। শুধু সেই 3টে শিশু, তাদের প্রাণ আমার হাতে রান্নায় কেড়ে নিয়েছে এই অপবাদ দেয় গ্রামবাসীরা। আমাকে সেই অপবাদ কুড়ে কুড়ে খায়। আর ওই 3টে নিষ্পাপ মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। তাদের আর্তনাদ আমার কানে বাজে। আমি আর সহ্য করতে না পেরে জেলের ভেতরে গলায় দড়ি দিয়ে মরেছি, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। যে অন্যায় আমি করিনি সেই অপবাদ আমাকে দেওয়া হয়েছে। আজ আমি আবার ফিরে এসেছি শুধু তোর বিচার করতে, তোকে শেষ করতে। হারানের কণ্ঠ থেমে যায়, কিন্তু তার চোখে তখনও আগুন জ্বলছে। ঠিক তখনই আকাশটা হঠাৎ গুড়মুড় করে উঠল, যেন ওর যন্ত্রণার প্রতিবাদে প্রকৃতি নিজেই কেঁদে উঠল। মুহূর্তের মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বড় বড় ফোঁটা ছুটে পড়ছে মাটিতে, কাদা হয়ে যাচ্ছে চারপাশের মাটি। সেখানে জড়ো হওয়ার লোকজন বিস্ময়ে হতবাক। কারো মুখে কথা নেই, কিন্তু চোখে ভয়ের ছায়া। হারান কাকা তো নিজের সঞ্চিত টাকা খরচ করে প্রতি বছর অনাথ আশ্রমের বাচ্চাদের খাওয়াতো। বাবা মা না থাকলেও বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতো। আর তাছাড়া তারও কোনো সন্তান ছিল না। না না, ও তো রান্না ভালোবাসতো, ওর কি দরকার ছিল এমন কিছু করার? না না, এই অপবাদ মিথ্যে। আমার মনে হয় রঘুই ওকে ফাঁসিয়েছে। লোকজনের ভেতর ক্রমশ ফিসফাস বাড়তে থাকে। কারো কণ্ঠে অনুতাপ, কারো গলায় রাগ, কেউ আবার স্তব্ধ হয়ে তাকিয়ে আছে হারানের জলজলে আত্মার চোখের দিকে। যেন এক গভীর পাপের বিচার শুরু হতে চলেছে। ক্ষমা পাবার দিন চলে গেছে রঘু, এবার শুরু হবে তোর বিচার। গ্রামবাসীরা এক চুলো না নড়ে দাঁড়িয়ে আছে। রঘু কাঁপতে কাঁপতে হাত জোর করে হারানের দিকে এগিয়ে যায়। কাকা, কাকা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি বড় অন্যায় করেছি। আমি আর কখনো এমন করব না। আমি হিংসা করেছিলাম,
এই হিংসায় আমাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন আমি বুঝেছি হিংসা কখনো শান্তি দেয় না, হিংসা শুধু সর্বনাশ ডেকে আনে। বিদ্যুতের চমকে হারানের আগুন চোখ দুটো আবার জ্বলে ওঠে। বৃষ্টি তখন আরো জোরে পড়তে শুরু করেছে। বৃষ্টির ছাপটা গায়ে এসে পড়ছে, কাদা মাটি জলে একাকার। গ্রামের মানুষজন কেউ দৌড়ে পালাচ্ছে না, কেউ হাঁটছে না, সবাই দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে একটি আত্মার কষ্ট আর এক অন্যায়ের বিচার শুনবে বলে। কাকা, কাকা, আমার ঘরে গর্ভবতী স্ত্রী আছে কাকা, আমাদের সন্তান আসছে এই পৃথিবীতে। আমি যদি মরে যাই আমার স্ত্রী অসহায় হয়ে পড়বে, আর ইচ্ছার কোলে কেউ নেই আমি ছাড়া। আমার সন্তান জন্মের আগেই পিতৃহারা হবে। তো জানো কাকা, সন্তান না থাকার যন্ত্রণা। তুমি কি চাও কাকা আরেকটি সন্তান তার বাবার মুখ না দেখে বড় হোক? হ্যাঁ, তুমি চাও বলো? বৃষ্টি জোরে জোরে গাছের পাতা দিয়ে গড়িয়ে পড়ছে। এমন অবস্থা দেখে মনে হচ্ছে প্রকৃতিও আজ কাঁদছে। আমি আমি তোমার সামনে দাঁড়িয়ে দিব্যি করে বলছি কাকা, আমার স্ত্রী আমার অনাগত সন্তানের দিব্যি করে বলছি, আমি আমি আর কখনো হিংসা করবো না। আমি কাউকে কষ্ট দেব না, কাউকে অন্যায়ের ফাঁদে ফেলবো না। আমার আমার অপরাধ মার্জনা করো কাকা, আমাকে আমাকে আর একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 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 প্রতি বছর ওই অনাথ আশ্রমে খাবারের সমস্ত আয়োজন করব। আমি এমন অবস্থাতে গ্রামবাসীদের চোখেও জল চলে আসে। তারা চোখের জল মুছতে মুছতে বলে, ও ভুল করেছে, কিন্তু ও বুঝেছে হারান। ওর স্ত্রী সন্তানের কথা ভেবে ওকে ক্ষমা করে দাও হারান। তোমার তো নিজের সন্তান ছিল না হারান কাকা, তুমি তো বুঝবে পিতৃহীন সন্তানের কষ্ট কতটা গভীর। ওকে মাফ করে দাও হারান কাকা। অন্যায় করেছে ঠিকই, কিন্তু অনুতপ্ত, সত্যি অনুতপ্ত। সন্তান আসছে ওর ঘরে, তুমি যদি ক্ষমা না করো সেই সন্তান জীবনভর অভিশাপ বয়ে বেড়াবে। হারানের আত্মার মুখে হঠাৎ কঠিন শোকের ছায়া। চোখের লাল জ্যোতি ধীরে ধীরে ম্লান হতে থাকে। বাতাসে কাঁপে তার শরীর। তার মনে যেন কিছু কাঁপছে। সন্তান, সংসার, সেই হারানো শূন্যতা। আত্মা দয়া বোঝে না, কিন্তু নারী, সন্তান, এই শব্দগুলো আত্মার ভেতরে কোনো এক পুরনো অনুভব জাগিয়ে তোলে। হারানের চোখে সেই শূন্যতা যা এক সময় ছিল সন্তানের অভাব। আর আজ সেই সন্তানের মুখও না দেখা পাপীর প্রাণ নিতে এগিয়ে গিয়েও থমকে দাঁড়ায়। হারানের আত্মা ধীরে ধীরে রঘুর দিকে এগিয়ে আসে। বিদ্যুৎ চমকে ওঠে আকাশে, গর্জে ওঠে মেঘ। রঘুর চোখ বন্ধ করে কাঁপছে, হাত জোর করে বসেছে। তীব্র বাতাসে গাছগুলো দুলছে। হারান কাকার আত্মা প্রায় রঘুর মুখোমুখি। তার হাত তোলার মুহূর্ত, রঘু প্রস্তুত মৃত্যুর জন্য। হঠাৎ হারানের হাত থেমে যায়। তুই বেঁচে থাক তোর অনাগত সন্তানের জন্য। তুই যেন ভুলে যাস না কি করেছিলি। এই জীবনভর তুই এই এক অপরাধের ভার নিয়ে বাঁচবি। এটাই হবে তোর শাস্তি, আর আমার পক্ষ থেকে শেষ বিচার। তারপর হারানের আত্মার শরীরটা ধীরে ধীরে হালকা হতে থাকে। হাওয়ায় ভাসতে ভাসতে মিলিয়ে যায় কালো মেঘের মধ্যে। আকাশে তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রঘু ভেজে মাটিতে বসে আছে নিঃশব্দে, হতবুদ্ধি, নিঃস্ব, আর্ত। চারপাশে দাঁড়িয়ে পড়েছে গ্রামবাসীরা, নীরব চোখে তাকিয়ে আছে তার দিকে। আজ একটা দোষ স্বীকার হয়েছে, একটা অভিশপ্ত আত্মা মুক্তি পেয়েছে, আর এক অনাগত শিশুর জীবনে যেন ফিরে এসেছে আশীর্বাদের আলোক রেখা। শাস্তি মানে মৃত্যু নয়, অনেক সময় পাপীকে তার অপরাধের ভার নিয়ে বাঁচতে হয়। এই নিঃশব্দ অনুশোচনায় তার প্রকৃত বিচার। হিংসা নয়, অনুতাপী মানুষের সত্যিকারের সাজা ঠিক করে, নীরবে, নিঃশব্দে, নিজের ভেতরে।